আজকে আমাদের যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের একটি বৈশিষ্ট্য নিয়ে। বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজটা কি? বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ হচ্ছে এমন একটি চতুর্ভুজ যেটা বৃত্তের অভ্যন্তরে অবস্থান করবে, এবং আমরা জানি যে একটি চতুর্ভুজের শীর্ষবিন্দু হলো চারটি। এই চারটা শীর্ষবিন্দু বৃত্তের পরিধির উপরে অবস্থান করবে। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? ব্যাপারটা দাঁড়াচ্ছে এমন যে বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ এমন একটি চতুর্ভুজ যার চারটি শীর্ষবিন্দুই বৃত্তের উপরে অবস্থান করবে এবং চতুর্ভুজটি বৃত্তের অভ্যন্তরে অবস্থিত হবে। অর্থাৎ প্রথম শর্ত হলো বৃত্তের অভ্যন্তরে অবস্থিত, আর দ্বিতীয় শর্ত হচ্ছে চারটি শীর্ষবিন্দুই বৃত্তের পরিধির উপরে অবস্থিত হবে। এটাই হচ্ছে বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ। এখন আজকে আমরা কোন বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব বা বৈশিষ্ট্যটা বোঝার চেষ্টা করব। এই বৈশিষ্ট্যটি যে একটি বৃত্তস্থ চতুর্ভুজ বা বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের বিপরীত কোণের সমষ্টি কত হবে। এখন একটি বৃত্ত অন্তর্লিখিত চতুর্ভুজের বিপরীত কোণের সমষ্টি নির্ণয় করতে গেলে আমাদের যে ধারণাগুলো জানতে হবে সেটি হচ্ছে কেন্দ্রস্থ এবং বৃত্তস্থ কোণের সম্পর্ক। কেন্দ্রস্থ এবং বৃত্তস্থ কোণের সম্পর্কটা কি? যদি একই চাপ, এখানে অবশ্যই একটা শর্ত আছে, শুধুমাত্র বৃত্তে অবস্থিত কেন্দ্রস্থ বা বৃত্তস্থ কোণ নিয়ে চিন্তা করলে বা ভাবলেই হবে না, এটি অবশ্যই একই চাপের উপর দণ্ডায়মান হতে হবে। কারণ একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, এটা আমরা জানি এবং এটা আমরা কিন্তু প্রমাণও করছি বা গাণিতিকভাবে বিষয়টা প্রতিষ্ঠিত করছি যে একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এই ধারণাটা আমরা ব্যবহার করব। আর আমরা হয়তো জানি বিন্দু কোণ বা একটা বিন্দুতে আমরা যদি অসংখ্য সংখ্যক কোণ অঙ্কন করি তাহলে এর মান কত হতে পারে? সমষ্টি, সবগুলো কোণের সমষ্টি হতে পারে 360 ডিগ্রি। একটি বিন্দুতে আমরা যতগুলো কোণে অঙ্কন করি না কেন সমষ্টি হয় কিন্তু 360 ডিগ্রি। এই ধারণাটি এখানে ব্যবহৃত হবে। আর হচ্ছে যেটা প্রথমে বলা হলো যে একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ এবং কেন্দ্রস্থ কোণের সম্পর্ক। এই ধারণাগুলো ব্যবহার করে আমরা কিন্তু মোটামুটি সহজভাবেই এটা দাঁড় করাতে পারবো যে একটি বৃত্ত অন্তর্লিখিত চতুর্ভুজের বিপরীত কোণের সমষ্টি কত হবে। এখন আমরা বিষয়টি চিত্রের সাহায্যে বিষয়টা বোঝার চেষ্টা করি এবং সম্পর্কটা প্রতিষ্ঠিত করার চেষ্টা করি। এখন হচ্ছে একটা বৃত্ত, এটা হচ্ছে একটা বৃত্ত ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত। এখানে হচ্ছে ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত। কি বলা হয়েছে? বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ। কোথায় আমরা দেখে নেই যে বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজটা আসলে কি। এখানে কিন্তু একটা বিষয়ের ব্যাপার আছে যে চতুর্ভুজ বলতে আমরা কেন জানি না আয়ত, বর্গ, রম্বস, সমান্তরিক এগুলোর বাইরে আর ভাবতে পারি না বা ভাবি না। আমরা যদি কেউ আমাদের চতুর্ভুজ আঁকতে বলে আমরা হয় একটা আয়ত আঁকে দেই বা একটা বর্গ আঁকে দেই বা খুব বড় জোর একটা সামুদ্রিক আঁকি। কিন্তু বিষয়টা কিন্তু এমন না। চারটি বাহু আছে এমন একটি সীমাবদ্ধ ক্ষেত্র হচ্ছে কিন্তু চতুর্ভুজ। এখন এই বাহুগুলো কেউ কারো সমান, অসমান, সমান্তরাল বা সমান্তরাল নয়, এরকম যা খুশি যা টাইপ যে কোনো টাইপই হতে পারে। এখানে কিন্তু অবশ্যই এটা খেয়াল করতে হবে যে শুধুমাত্র চতুর্ভুজটি আয়ত, বর্গ, রম্বস বিষয়টা এমন নয়, যে কোনো চতুর্ভুজই হতে পারে। এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। এই সম্পর্কটা বৃত্তে অন্তর্লিখিত যে কোনো চতুর্ভুজের জন্যই প্রযোজ্য। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? এখানে আমরা একটা চতুর্ভুজ আঁকছি, এটা হচ্ছে এ বি সি ডি। আরেকটা দেখি যে এটা একটা এটা হলো পি কিউ আর এন। এখন আমরা দেখি এখানে দুটি বৃত্তিতে আমরা দুই রকম চতুর্ভুজ আঁকছি। আবার দেখা যাচ্ছে এরকম বা এই যে চতুর্ভুজগুলো আমরা আঁকলাম
ভিন্ন ভিন্ন বৃত্ত আমরা কটি বৃত্ত আঁকলাম, একটি দুটি তিনটি চারটা বৃত্ত। চারটা বৃত্তে কিন্তু আমরা চার রকম চতুর্ভুজ আঁকছি। এখন চার রকম যে চতুর্ভুজ আঁকা হলো, এখানকার দেখা যাচ্ছে যে এই শীর্ষবিন্দুগুলো, এই চারটা শীর্ষবিন্দু কি বৃত্তের পরিধির উপরে, এবং প্রতি ক্ষেত্রে এই চতুর্ভুজটি বৃত্তের অভ্যন্তরে অবস্থিত। প্রতি ক্ষেত্রে চতুর্ভুজটি বৃত্তের অভ্যন্তরে অবস্থিত, এবং এবং কি হয়েছে, এই শীর্ষবিন্দু চারটি বৃত্তের পরিধির উপর অবস্থিত। এই দুটি বৈশিষ্ট্য যে চতুর্ভুজের মধ্যে থাকবে সেটাই হচ্ছে বৃত্তে অন্তর্লিখিত বা বৃত্তস্থ চতুর্ভুজ। এখন এই চতুর্ভুজের যে আমরা ধারণাটা দাঁড় করাবো সেটা কি, সেটা হচ্ছে এই বিপরীত কোণদ্বয়। এই বিপরীত কোণদ্বয় সমষ্টি কত হবে, এই বিপরীত কোণদ্বয় সমষ্টি কত হবে, এটাই হচ্ছে আমাদের আজকের আলোচ্য বিষয়, যে একটি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয় সমষ্টি কত। এখন আমরা বিষয়টি প্রতিষ্ঠিত করার চেষ্টা করি বা নির্ণয় করার চেষ্টা করি যে একটি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয় সমষ্টি কত। এটা হচ্ছে এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এবিসিডি একটি এবিসিডি একটি বৃত্তে বা ও কেন্দ্র বিশিষ্ট, আমরা এভাবে না লিখে একটু অন্যভাবে লিখি তাহলে আমাদের ব্যাপারটা বুঝতে সুবিধা হবে, যে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে আমরা বৃত্তটাকে ও কেন্দ্র বিশিষ্ট দিয়ে উল্লেখ করি, তাহলে আমাদের বুঝতে বিষয়টা সুবিধা হবে। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি সি ডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে আমরা কি করব, এখানে মান নির্ণয় করতে হবে কোণ বিএডি যোগ কোণ বিসিডি সমান সমান কত। এখানে আমরা কি মান নির্ণয় করব, যে কোণ বিএডি এবং কোণ বিসিডি সমান কত, এটা আমরা, অর্থাৎ বিপরীত কোণদ্বয় সমষ্টি কত, এটা আমরা নির্ণয় করব। আর নির্ণয় করতে যে আমরা কি করব, যে বিও আর ডিও যোগ করব। এখন বিও এবং ডিও যোগ করি, বিও এবং ডিও যোগ করে দিলাম, বিও এবং ডিও যোগ করলাম। এখন আমরা একটা বিষয় বোঝার চেষ্টা করি, যে এই যে বৃত্তটা, এই বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ এবং বৃত্তস্থ কোণ। এখানে হচ্ছে একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ এবং বৃত্তস্থ কোণ। সাপোজ এটা আমরা এ বি সি ও দেই, তাহলে এখানে কেন্দ্রস্থ কোণ হলো বিওসি। একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ বিওসি বৃত্তস্থ কোণের দ্বিগুণ, 2 গুণন কোণ
BAC, এই ধারণাটা। আর এখানে একটা বিষয় খেয়াল করি যে এই যে কোণটা, এখানে কোণ আছে কিন্তু দুইটি, একটাকে আমরা বলবো প্রবৃত্ত কোণ। আর প্রবৃত্ত কোণটা কি? প্রবৃত্ত কোণ হচ্ছে দুই সমকোণের চেয়ে বড় কিন্তু চার সমকোণের চেয়ে ছোট, অর্থাৎ এটা হলো দুই সমকোণ। এখন যদি আমরা এভাবে, এই কোণটা কি হবে? এটা হচ্ছে দুই সমকোণ, আর এই কোণটা কিন্তু দুই সমকোণের চেয়ে বড়। কি হচ্ছে? দুই সমকোণের চেয়ে বড়, চার সমকোণের চেয়ে ছোট। কেন? এই সম্পূর্ণটাই হচ্ছে চার সমকোণ। তাহলে কি হচ্ছে? এই কোণটা হলো দুই সমকোণের চেয়ে বড় কিন্তু চার সমকোণের চেয়ে ছোট, তাই এটা হচ্ছে প্রবৃত্ত কোণ। সুতরাং ব্যাপারটা কি দাঁড়ালো? দাঁড়াচ্ছে যে কোণ বিওসি যোগ প্রবৃত্ত কোণ বিওসি সমান সমান চার সমকোণ বা 360 ডিগ্রি। তাহলে বিওসি অর্থাৎ এই কোণটা হচ্ছে বিওসি আর এই কোণটা হচ্ছে প্রবৃত্ত বিওসি। এই কোণ দুটি সমষ্টিগত 360 ডিগ্রি। এই ধারণাটা আমরা এখানে ব্যবহার করব। এখন হচ্ছে মান নির্ণয়। এখন মান নির্ণয় করতে যে আমরা দেখতেছি যে এই বিসিডি চাপের উপরে, বিসিডি চাপের উপর দণ্ডায়মান। এখন বিসিডি চাপের উপর দণ্ডায়মান, কেন্দ্রস্থ কোণ হলো বিওডি আর বৃত্তস্থ কোণ হচ্ছে বিএডি। তাহলে সুতরাং কি হচ্ছে? কোণ বিওডি সমান সমান হচ্ছে 2 গুণন কোণ বিএডি। আমরা আমরা কি জানি? আমরা জানি যে একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থের দ্বিগুণ হয়। তাহলে এই কোণটা আর এই কোণটা, এই কোণ দুটি হলো একই চাপ বিসিডি, একই চাপ বিসিডি এর উপর দণ্ডায়মান। তাহলে এটা হচ্ছে বিওডি আর আর বিওডিটা কি? বিএডি এর দ্বিগুণ। কারণ একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এখন আমরা যদি বিপরীত দিক থেকে চিন্তা করি, অর্থাৎ বিএডি চাপ খেয়াল করি, বিএডি চাপের উপর দণ্ডায়মান। আর বিএডি চাপের উপর দণ্ডায়মান কোণটা, বিএডি চাপের উপর দণ্ডায়মান হচ্ছে এই কোণটি, যেটা হচ্ছে প্রবৃত্ত বিওডি আর কেন্দ্র আর বৃত্তস্থ কোণ হচ্ছে বিসিডি। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? প্রবৃদ্ধ কোণ বিওডি সমান সমান 2 গুণন কোণ হচ্ছে বিসিডি, বিসিডি। তাহলে কি হচ্ছে? যে দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। আমরা ব্যাপারটা কি করলাম? এই ব্যাপারটা কিন্তু এখানে একটু খেয়াল করতে হবে যে প্রথমে আমরা বিসিডি চাপ নিলাম, নিয়ে কেন্দ্রস্থ এবং বৃত্তস্থ কোণের সম্পর্ক দেখালাম। তারপরে আমরা উল্টা দিক দিয়ে অর্থাৎ বিপরীত দিক দিয়ে বিএডি চাপটা নিলাম, নিয়ে কেন্দ্রস্থ কোণ এবং বৃত্তস্থ কোণের সম্পর্কটা দেখালাম। বিএডি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ এবং বৃত্তস্থ কোণের সম্পর্ক। এরপর আমরা কি করব? 1 এবং 2 যোগ করব। তাহলে 1 যোগ 2 করে আমরা সমীকরণের যোগের যে ধারণা তো আমরা জানি যে বাম পক্ষের সাথে বাম পক্ষ এবং ডান পক্ষের সাথে ডান পক্ষ যোগ করতে হয়। তাহলে সুতরাং হচ্ছে কোণ বিওডি যোগ প্রবৃত্ত কোণ বিওডি সমান সমান হচ্ছে 2 বিএডি যোগ 2 বিসিডি সমান সমান, আচ্ছা বা এখন আমরা খেয়াল করি বিওডি এবং প্রবৃত্ত বিওডি তে এই পুরো এই কোণটি হয়ে যায় যেটা কিনা 360 ডিগ্রি। তাই সুতরাং এখানে আমরা লিখতে পারি 360 ডিগ্রি সমান সমান 2 যদি আমরা কমন নেই
তাহলে হচ্ছে বিএডি যোগফল বিসিডি বা 360 ডিগ্রি। আমরা সমাধানের নিয়মে কি জানি? সমাধানের নিয়মে জানি যে এই পাশে যদি গুণ থাকে, দুই এখানে গুণ আছে, তাহলে এই পাশে আসলে হবে সেটা ভাগ। তো সুতরাং কোণ হচ্ছে বিএডি যোগ কোণ বিসিডি। অতএব কোণ বিএডি যোগ কোণ বিসিডি সমান সমান 180 ডিগ্রি। তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে যে বিএডি এবং বিসিডি কোণদ্বয় সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, অর্থাৎ বৃত্তে অন্তর্লিখিত একটি চতুর্ভুজের বিপরীত কোণদ্বয় সমষ্টি 180 ডিগ্রি বা 2 সমকোণ। বৃত্তে অন্তর্লিখিত কোন চতুর্ভুজের বিপরীত কোণদ্বয় সমষ্টি 180 ডিগ্রি বা 2 সমকোণ। এটা আমরা কি মান নির্ণয় করলাম। একটা বৃত্তে আমরা এই বিষয়টা কেন্দ্রস্থ কোণ এবং বৃত্তস্থ কোণের সম্পর্ক ব্যবহার করে আমরা বিপরীত কোণদ্বয় সমষ্টিটা নির্ণয় করে ফেললাম। এখন যদি এটা আমাদের পরীক্ষাতে উপপাদ্য হিসেবে আসে, এটা সাধারণত উপপাদ্য হিসেবে আসে, আমরা যদিও মান নির্ণয়ের মতো করে শিখলাম, কিন্তু এটা পরীক্ষাতে আসবে কিন্তু উপপাদ্য আকার। সেই ক্ষেত্রে এটা আমরা কিভাবে অ্যাটেন্ড করব? আমরা তো এইভাবে মান নির্ণয়ের মতো করে তখন কিন্তু লিখবো না, তখন আমরা উপপাদ্য যেভাবে অ্যাটেন্ড করি ঠিক সেভাবে অ্যাটেন্ড করব। সেটা কি হবে সেটা এখন আমি দেখাচ্ছি। যে মনে করি এটা কিন্তু আমাদের বিশেষ নির্বাচন হবে তখন, তাহলে এখানে লিখবো আমরা বিশেষ নির্বাচন। বিশেষ নির্বাচন, আমি সংক্ষেপে বিশেষ নির্বাচন লিখলাম। এটা হচ্ছে বিশেষ এবং নির্বাচন। তবে এখানে মান নির্ণয় করতে হবে, এই জায়গাটি আমরা জাস্ট এখন ভাষাটা পাল্টাই দিব। এখানে আমরা কি লিখবো? এখানে আমরা লিখব যে প্রমাণ করতে হবে যে কারণ আমাদের কি প্রমাণ করতে বলবে? আমাদের প্রমাণ করতে হবে যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয় সমষ্টি 180 ডিগ্রি প্রমাণ করো। তা আমরা প্রমাণ করতে হবে যে কোণ বিএডি যোগ কোণ বিসিডি সমান সমান 180 ডিগ্রি। 180 ডিগ্রি বলতে পারে, দুই সমকোণও বলতে পারে, বা বলতে পারে পরস্পর সম্পূরক। পরস্পর সম্পূরক একই কথা। যখন এই দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হবে তখন বলবে এটা পরস্পর সম্পূরক। যদি দুই সমকোণ বলে 180 ডিগ্রির ক্ষেত্রে আমরা দুই সমকোণ লিখবো, আর যদি 180 ডিগ্রি বলে তাহলে 180 ডিগ্রি। এটা এখন আমরা এই যে লিখলাম, এখন বিও এবং ডিও যোগ করি, এটা তখন আমরা লিখবো অঙ্কন। এটা তখন লিখবো কি? অঙ্কন। আমরা আসলে কি করতেছি? আমরা প্রথমে মান নির্ণয় মতো করে শিখলাম আমাদের শেখার বা বোঝার সুবিধার্থে। এখন কিন্তু আমরা উপপাদ্যের শেপ দিচ্ছি, পরীক্ষাতে এটা উপপাদ্য আকারে আসবে, তখন আমরা কিভাবে অ্যাটেন্ড করবো সেই বিষয়টা এখানে দাঁড় করাচ্ছি। তাহলে প্রথমে কি লিখবো? বিশেষ নির্বাচন লিখবো। চিত্র তো লাগবেই, মান নির্ণয় করি আর হচ্ছে উপপাদ্য মতো করে এবং উপপাদ্য শেপে করি, যেভাবে করি না কেন আমাদের চিত্র লাগবে, চিত্র আঁকা হয়েছে। তারপরে এখানে বিশেষ নির্বাচনটা আমরা লিখলাম, লিখে বিশেষ নির্বাচনের মতো। তারপরে আমরা এখানে লিখলাম মান নির্ণয় ক্ষেত্রে লিখবো প্রমাণ করতে হবে যে। তারপরে আমরা লিখবো অঙ্কন, বিও ডিও যোগ করি। এরপরে এই যে এখানে আমরা মান নির্ণয় কথাটা লিখছি, এটা আমরা মান নির্ণয় কথাটা এখানে লিখবো না, না লিখে লিখবো প্রমাণ। না লিখে কি লিখবো? প্রমাণ লিখবো। তারপরে এই যে আমাদের প্রমাণ হয়ে গেল, শেষে আসে আমরা লিখবো প্রমাণিত। এই যে আমাদের কিন্তু উপপাদ্য হয়ে গেল, যেটা আমাদের পরীক্ষাতে সাধারণত এসে থাকে। তাই এইভাবে আমরা এই উপপাদ্যটা লিখতে পারবো যে বৃত্তে অন্তর্লিখিত কোন চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়ের সমষ্টি 180 ডিগ্রি, এভাবে আসতে পারে। কিংবা এভাবে আসতে পারে যে বৃত্তে অন্তর্লিখিত কোন চতুর্ভুজের বিপরীত কোণদ্বয় 2 সমকোণ বা সমষ্টি 2 সমকোণ, এইভাবে। কিংবা এটাও বলতে পারে যে প্রমাণ করো যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয় পরস্পর সম্পূরক। এখন এইভাবেও কিন্তু আসতে পারে বা আসেও, এবং বইতে এভাবে উল্লেখ করা আছে যে বিপরীত কোণদ্বয় পরস্পর সম্পূরক। আর সম্পূরক শব্দটা কেন ব্যবহার করলো? এই জন্য ব্যবহার করলে আমরা জানি যদি দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি বা 2 সমকোণ হয় তাহলে কোণদ্বয় পরস্পর সম্পূরক হয়। যেহেতু এই বিপরীত কোণদ্বয় সমষ্টি কি হলো? 180 ডিগ্রি হলো বা 2 সমকোণ হলো,
তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে যদি লিখতে পারি অতএব কোণ বিএডি এবং বিসিডি পরস্পর সম্পূরক। কথাটা একই বা বিষয়টা একই, খালি জাস্ট শেষটা একটু অন্যরকম বা ভাষাটা একটু অন্যরকম, কিন্তু মূল বিষয়টা কিন্তু একই বলা যায়। এটা হচ্ছে ব্যাপার, যে এটা মূল বিষয়টা কিন্তু একই। তা এই তো গেল আজকে আমাদের আলোচ্য বিষয়, যে বৃত্তে অন্তর্লিখিত কোন চতুর্ভুজ বা বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ দ্বয়ের সমষ্টি 180 ডিগ্রি, বা দুই সমকোণ বা বিপরীত কোণ দ্বয় পরস্পর সম্পূরক, এই উপপাদ্যটির প্রমাণ। তো আজ এ পর্যন্তই, ধন্যবাদ।